যে তাদেরকে যখনই জিজ্ঞাসা করা হয় বলা হয় যে হ্যাঁ, ইন্ডিজিনাসরা বাংলাদেশেরই কেউ না, এটা আমাদের ল্যান্ড, এই ল্যান্ড আমাদেরকে নিয়ে নিতে হবে। এই আচ্ছা ধরনের একটা অ্যাগ্রেসিভ মনোভাব আছে ওখানে। ইন্ডিজিনাসদের মধ্যে মেয়ে ছেলে ওনারা নদীতে গোসল করে, ঝিরিতে গিয়ে গোসল আচ্ছা, করে রাইট openly, রাইট রাইট। তাই না? কারণ এটা তো তাদের কালচার, tradition এর মধ্যে। ট্র্যাডিশন, ট্রু। আমাদের কোনো সমস্যা ছিল না হুম। বিষয় নিয়ে, কোনো পারমিশন না নিয়ে, কোনো কিছু না নিয়ে ছবি তুলে ফেলেন। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি যে এখান থেকে যারা যায় তারা ম্যাক্সিমামই ওখানকার কালচার সম্বন্ধে জানেন না, ওয়াকিবহাল না। ওখানে আমি কোনো কন্ট্রিবিউট করতে না পারি যাতে আমি ঝামেলা না বাঁধাই ওখানে গিয়ে। টিভিতে অ্যাড দিচ্ছে মানে এরকম যে আমি উল্টাপাল্টা করলে তোমাকে রাতারাতি বান্দরবন পাঠিয়ে দিব, তাহলে বান্দরবনকে তুমি ছোট করে দেখছো। ছোট করে দেখছো। বেশ আনন্দিত যে আপনারা দুজন সময় দিয়েছেন। আজকে আমাদের আলোচনার জায়গাটাও খুব স্পেসিফিক, খুবই আমরা চাই যে খুবই শার্প একটা ডিসকাশন হোক। আমরা সিএসটি হিল ট্র্যাকস নিয়ে কথা বলতে চাই, সেখানকার জনজীবন নিয়ে কথা বলতে চাই, সেখানের সমস্যা নিয়ে কথা বলতে চাই, এবং সেই সমস্যা সমাধানে আমরা কতটুকু আগাতে পারছি, কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমি আপনাদের দুজনকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ডিটক্সের আয়োজনে। আপনারা যদি একটু শুরুতেই আপনাদের পরিচয় দেন, তারপরে আমরা বাকি ডিসকাশনটা করতে চাই। প্রথমে ধন্যবাদ কাব্য, অনেক আমাদেরকে ইনভাইট করার জন্য। আর যে ইস্যুটা নিয়ে কথা বলবো আমরা আজকে, সেই ইস্যুটা তো পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে। আমি গত 16 বছর ধরেই কিন্তু পার্বত্য চট্টগ্রামের সাথে কাজ করছি, এবং বিশেষ করে ওখানকার যে আদিবাসী জনগণ আছে তাদের জীবনযাত্রা মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি বর্তমানে আছি সুবর্ণভূমি ফাউন্ডেশন জি। সংস্থা, আমরা চিটাং হিলটেক্সে কাজ করি, একই সাথে সারা বাংলাদেশে কাজ করি। আর এর আগে আমি ছিলাম দীর্ঘ 16 বছর জি। ধরে, জানি সবাই, মানুষের জন্য ফাউন্ডেশনে কাজ করেছে, জি। এবং সেই সূত্রেই আসলে অনেক অর্গানাইজেশনের সাথে আমাদের কাজ করা কাজ করা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। লাথ ওয়াইচিং, আপনি প্লিজ। তো আমার নাম লাথওয়াইচিং মারমা, আমি মারমা কমিউনিটির। আমার বাড়ি থানচিতে, পড়াশোনা থানচিতে ছিল, রাঙামাটি ছিল। এরপর কলেজ লাইফ থেকে আমি ঢাকার নটরডেম কলেজে পড়েছি, তারপর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, দেন প্রথম জব হিসেবে টিচ ফর বাংলাদেশ। Exactly, আমরা একসাথে কাজ করেছি। কাব্যর সাথে ওখানে পরিচয়। টিচ ফর বাংলাদেশে কাজ করার পর আমি হেলেন কেলারে কাজ করেছি প্রায় 1.5 বছর, দেন জাগোতে কয়েক মাস কাজ করেছি। এরপর এখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ওখানে একটা মাল্টিলিঙ্গুয়াল এক্সেলেন্স সেন্টার আছে, আচ্ছা, শাসিন মাল্টিলিঙ্গুয়াল এক্সেলেন্স Okay. সেন্টার। বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজের পাশাপাশি এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ হয়। আচ্ছা। তো এই জন্যই অ্যাকচুয়ালি আমি বান্দরবনের ওই জবগুলো ছেড়ে এখানে এসেছি, যাতে আদিবাসীদের বিভিন্ন ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে কাজ করা যায় এবং তুলে ধরা যায় মানুষের সামনে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরাও বেশ খুশি আপনাদের দুজনকে পেয়ে। আমি একটা কথা একটু মানে বলতেই চাই, যেটা হচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে আজকাল খুবই ফ্রাস্ট্রেশন থাকে। প্রায় আমরা দেখি বিভিন্ন রকম মন খারাপের কথাবার্তা, এবং বলে যে এই শহরের জীবন বা এই চারপাশের জীবন খুব ভালো লাগে না, এবং রিক্রিয়েশনের জন্য খুবই যে চেষ্টাটা, বা সবার আগে বলে যে আমাকে বান্দরবনে ঘুরতে যেতে হবে, রাঙামাটি ঘুরতে যেতে হবে। সো এই জায়গাটাকে মানে যারা মানে ওখানকার না মূলত, তারা এটাকে একটা রিক্রিয়েশনের জায়গা হিসেবে সবার আগে চিন্তা করে যে আচ্ছা, আমার একটা লং টার্ম একটা ভ্যাকেশন দরকার, বা আমি আমার যে হাসলিং বাসলিং লাইফ থেকে আমি একটু দূরে থাকতে চাই। সো আমার ওরকম একটা জায়গায় গিয়ে আমি কিছুদিন ডুব দিব, হ্যাঁ, একদম যে শব্দটা সাধারণত ব্যবহার করে, ডুব দিতে চাই। সো এই ডুব দেওয়ার একটা মেইন স্ট্রিমের একটা জায়গা হচ্ছে আসলে সিএইচটি বা হিল ট্র্যাকস। আর যারা ওখানে থাকেন, যারা ওখানে আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি ওইটাই জানতে চাই যে আমরা পর্যটকের লেন্স থেকে আসলে এক্সপিরিয়েন্স করি সিএসটি বা হিল ট্র্যাক্সকে, তাদের হয়তো একরকমের অভিজ্ঞতা হয়। আমরা দেখা যায় যে একদম জিপ গাড়ি করে আমরা যাই, হ্যাঁ, বা ওখানে 2-1 দিন স্টে করি, রিসোর্টে থাকি, আবার চলে আসি। এর বাইরে ওই যে সেই সরু রাস্তাটা দিয়ে, আঁকাবাঁকা রাস্তা দিয়ে উঠছি নামছি, একটু চারপাশটা ঘুরছি, মেঘ দেখছি, পাহাড় দেখছি, বৃষ্টি হচ্ছে, এটা আমাদের এক্সপিরিয়েন্স অনেকটাই হয় যে যে খুবই রিল্যাক্স করলাম, একটা রিল্যাক্সের একটা টাইম আমি পার করলাম এবং চলে আসলাম। এর বাইরে সত্যি ওরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নেই। বাট আমি বিশ্বাস করি, আমি জানি যে জায়েদ ভাই, আপনি লাথ ওয়াইচিং, আপনি আপনাদের দীর্ঘ কর্মজীবন বা বেড়ে ওঠার কারণে
একটা চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে। আপনারা একদম মা মাটি এবং মানুষের গল্প, ওখানকার গল্প আপনারা জানেন, বলতে পারবেন। আমি জাহিদ ভাই আপনাকে দিয়ে শুরু করছি, তারপর লাথোয়াই চিং এর কাছে যাবো। আপনারা যদি একটু ওখানকার জীবন আপনারা কেমন দেখেন, কেমন ভাবেন, এবং সেটা আপনাদেরকে কিভাবে নাড়া দেয়, এই জায়গাটা একটু শুনতে চাই। পার্বত্য চট্টগ্রাম তো সবারই খুবই একটা, মানে আমরা জি। যখন কাজ করতে যেতাম, যখন বিভিন্ন অফিসের কাজে, প্রজেক্টে দেখার কাজে আমরা Right. যেতাম, তো তখন অন্যরাও কিন্তু বলতো তুমি তো খুবই ভালো একটা জায়গায় যাচ্ছ। মানে আমি যে কাজের জন্য যাচ্ছি সেটা হয়তো মানে অনেকে বলে, অথবা কখনো যদি স্ট্যাটাসে দিই যে আমি রাঙামাটি যাচ্ছি, জি, বান্দরবান জি, জি, যাচ্ছি, জি, জি। ওরে বাবা তোমার চাকরিটাই তো খুব মজা, খুব আনন্দের। খুবই আনন্দের। তুমি সারাক্ষণ তো দেখি যে মানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ঘুরে বেড়াচ্ছ। কত সুন্দর সুন্দর সবাই জায়গা বলছে, হ্যাঁ। তো এটা আসলে স্বাভাবিকভাবে যারা পিছন থেকে দেখে অথবা মানে বাইরের ইয়ে থেকে দেখে তারা হয়তো মনে করতেই পারে যে আসলে চমৎকার কিছু জায়গা আমরা যাচ্ছি ঘুরে। এটা ঠিক যে মানে ওখানে আমরা কাজ করার সুবাদে আসলে মানে এই বিষয়গুলো আমাদের জানা সুযোগ হয়েছে। এটা একটা হচ্ছে যেহেতু আমরা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করেছি, সেই জন্য ওখানকার মানুষদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। একদমই এখানে তাই। একটা জিনিস হচ্ছে পর্যটন ব্যাপারে কিন্তু কারো নেগেটিভ ইয়ে নেই, কারণ সবাই কিন্তু পর্যটনটাকে অ্যাকসেপ্ট করেছে। সেটা হচ্ছে ওখানকার মানুষজন মনে করে যে পর্যটন করা যেতে পারে, এবং এখানে তো সরকারও এটাকে প্রমোট করছে, প্রশাসন প্রমোট করছে। একদমই তাই, হ্যাঁ। কিন্তু যেটা হচ্ছে পর্যটন করতে গিয়ে আমি কখনো যদি তাদের অধিকারকে ক্ষুণ্ণ করি অথবা তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন কোনো অ্যাক্টিভিটিস করি, তাহলে কিন্তু পজিটিভলি হচ্ছে না, পজিটিভলি প্রমোট হচ্ছে না, তাই না? রাইট। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে যেসব পর্যটন এলাকায় আমরা যাচ্ছি, গিয়ে চেক ইন দিচ্ছি, তো ওইসব এলাকার পরিস্থিতি যদি দেখো, বিশেষ করে লাস্ট টাইম যদি আমরা দেখি যে মানে আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম কিন্তু সারা বাংলাদেশে যে দারিদ্রতার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি যে পভার্টি র্যাঙ্কিং, একদম, সেখানে কিন্তু অন্যতম মানে Vulnerable area, vulnerable হ্যাঁ। এলাকা ওখানে। একদমই এবং তাই। মজার ব্যাপার হচ্ছে সে ভালনারেবল এলাকার মধ্যে কিন্তু থানচি আছে, রাইট। ওইদিকে সাজেক আছে, মানে এইসব হ্যাঁ। এরিয়া গুলো কিন্তু আছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এইসব এরিয়াতে যায়। অথচ এগুলোই সবচেয়ে বেশি মানে টুরিস্ট সেন্ট্রিক হ্যাঁ, সেন্টার্ড tourist এরিয়া। area। কিন্তু ওইসব এলাকায় কিছুদিন পর পর যখন আমরা দেখি যে ফুড ক্রাইসিস হয়, হ্যাঁ, আমরা দেখি আর্থিক যে- অবস্থা তো উন্নত হলো না। হ্যাঁ, রাইট। যখন দেখি পত্রিকায় আসে নিউজ, তখন আমরা সবাই একটু নড়ে বসি, কিন্তু দেখবা যে ফুড ক্রাইসিস যে হচ্ছে কোন সব এরিয়াতে, ওই থানচিতে হচ্ছে, সাজেকের এলাকা, সাজেকের এলাকায় তাহলে হচ্ছে। বোঝা যাচ্ছে ওই সব এলাকায় আমরা গিয়ে ওইখানে খুব মজা করছি, গান বাজনা করছি, মানে ওই যেটা বললাম একটু আগে যে রিল্যাক্সে থাকা, খুব ইয়ে করছি। ঠিক এটার নিচেই কিন্তু আবার মানে না খেয়ে ঘুমিয়ে আছে অনেক আদিবাসী মানুষ অথবা শিশু, যাই সেই গল্পটা আমাদের কাছে আসেই না। আসে না। তো এই গল্প না আসার পেছনে কারণ কি? মানে এই গল্প কেউ লেখে না মেইন স্ট্রিমের মানুষজন, নাকি যারা ওখানকার যারা পাহাড়ে থাকেন তারা কি সাধারণত এই ভয়েসটা রেইজ করেন না বা বলেন না? মানে এই গল্পগুলো আমরা সত্যিই খুব কম দেখতে পাই। কি মনে হয় দুজনই শুনবো আর কি, দুজনের থেকে। না, আমি একটু জাস্ট ওটার জি। সাথে বলছি যে আসলে গল্পটা আসে না যে তা না, তা না। কিন্তু আমরা আসলে ওরকম একটা মানে ওই বিষয়টার সাথে আমার তো সমস্যা না, হ্যাঁ, ও, তাহলে আমি আচ্ছা, কেন আচ্ছা। এটা ইয়ে করবো, Right, হ্যাঁ? right, কিন্তু আমরা right. হয়তো পত্রিকায় দেখি যে থানচির খুব দুর্গম এলাকায় গভর্নমেন্ট হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছায় দিচ্ছে, Right. অথবা সাজেকে মানে একটা দিচ্ছে, কেন? কারণ ওখানে না খেয়ে আছে অনেকদিন এরকম। তো ওই মানে ওইসব দুর্গম এলাকায় অথবা ওইসব এলাকায় কেন ফুড ক্রাইসিসটা হলো, কেন মানুষ খাবার পাচ্ছে না, ওইটা নিয়ে আসলে মানে কাজ করার মানুষ অথবা ওইটা নিয়ে ভাবার ওরকম সময় তো কারো নাই, ওরকম চিন্তাও হয়তো করে না। কিন্তু যারা চিন্তা করছে ওখানে হয়তো বা আমার মনে হয় যেটা প্রশাসন থেকে আর একটু নতুন করে উদ্যোগ নেওয়া উচিত। নিশ্চয়ই একটা গ্যাপ আছে ওইসব এলাকায়, তাই না? কারণ কেন মানে ওখানে ওইসব এলাকায় ক্রাইসিসটা হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের যে সরকারের যে পরিকল্পনা, সেই জায়গায় মানে টুরিস্ট স্পট গুলোর মানে আলাদাভাবে একটু চিন্তা করার সময় হচ্ছে, এবং ওইসব কি কি কারণে হচ্ছে সেটাও কিন্তু যখন ফুড ক্রাইসিস হয় তখন কিন্তু চলে আসে। দেখা যাচ্ছে কোনো পরিবার শুধু আলু খেয়ে থাকছে, অথবা তাদের অন্য কোনো খাবার নাই, তারা শুধুমাত্র যেহেতু ওখানে আম হচ্ছে অথবা কলা অথবা এটাকে কি বলে কাঁঠাল হচ্ছে, ওগুলোই কিন্তু তারা হয়তো ট্রাই করে হচ্ছে। খেয়ে এটা তো দিনের পর দিন খাওয়া যায় না। আমি চা বাগানে একবার কাজ করতে গেলাম, আমার খুবই খারাপ লেগেছে জেনে যে যখন খাওয়ার টাকা না থাকে, শুধু ওই যে চা পাতা ওটা সিদ্ধ করে বা ভর্তা করে সেটাই ভাতের সাথে বা মিল হিসেবে খাচ্ছে। সেটাই মানে ওই মানে জায়গাটাতে জীবন মানে কত তখন কষ্টের তাদের হয়। তো মানে অল্টারনেটিভ কোনো সুযোগ থাকে না তখন। তাদেরকে অনেক সময় ক্যাশ টাকা দিলেও তো তারা সেই টাকা দিয়ে কিছু কিনে খাওয়ার মতো অবস্থা থাকে না যখন crisis টা। আপনি একটা জিনিস মনে করেন কিনা, যেটা হয় যে পাহাড়ের
তাদের ওখানকার ওনারশিপ বা ওখানে তারা যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা হোল্ড করার কথা, অনেক সময় সেটা না হওয়ার কারণে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়তো অত আসে না। রাদার যারা আমরা মানে এখানকার, এবং আমরা গিয়ে ওখানে হয়তো রিসোর্ট বানাচ্ছি এবং আমরা হয়তো কিছু জব প্লেসমেন্ট করতে পারছি না, বা কিছু হয়তো চাকরির জায়গাটা নিশ্চিত করতে পারছি, এবং সেটাও হয়তো মানে খুব ফিক্স কন্ট্রাক্ট না, মানে হয়তো কিছু শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিস, এবং সেখানে হয়তো কিছু মানুষের চাকরির সুযোগ ঘটছে, বাট এখানকার পপুলেশন সাইজ তো অত অল্পও না। তো আমার কাছে এটাও একটা, আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা তখনই হয়তো অনেক বেশি এনশিওর হতো যখন এই ওনারশিপের জায়গাগুলো বা এই ম্যানেজমেন্টের জায়গাগুলো বা যারা হচ্ছেন রিসোর্ট বা এগুলোর মালিক পক্ষ, সেটা যদি অনেক বেশি বেশি পাহাড়ের লোকজনের থেকে আসতো, তখন দেখা যেত যে হয়তো, মানে আমার মনে হচ্ছে অপিনিয়ন, যে হয়তো ওখানকার ওনারশিপটা তখন বা ওখানকার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা মেবি আরো একটু এনশিওর্ড হয়তো হতো। এটা না হওয়ার কারণ হচ্ছে, যেহেতু তারা দারিদ্রতার মধ্যে দিয়ে আছে, তারা তো আসলে মানে রিসোর্ট ওনারশিপটা মানে যে এটা একটা রিসোর্ট তৈরি করার পিছনে যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, সেটা তো আসলে স্বাভাবিকভাবে নেই। নেই। এটা একটা। আর কিছু কিছু হচ্ছে, একবারে যে হচ্ছে না যে তা না, কিছু পাহাড়ি উদ্যোক্তা আছে, তারা শুরু করেছে, কিন্তু ওগুলো হয়তো অন্যদের সাথে পেরে উঠছে না, কারণ Right. যেহেতু তাদের ইনভেস্টমেন্ট খুবই কম। তারা হয়তো চেষ্টা করছে মানে লোকাল রিসোর্স দিয়ে সেই রিসোর্টটাকে তৈরি করা, অথবা মানে তাদের ইনভেস্টমেন্ট সেরকম না থাকার কারণে তারা কিন্তু সেটা অন্যদের সাথে কম্পিটিশন যেরকম হচ্ছে, Right. অন্যদের সাথে কম্পেয়ার করে তারা এটা পারতেছে না। তো ওইটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আবার এটাও ঠিক যে কিছু যে একবারে যে লোকাল মানুষকে নেওয়া হচ্ছে না, সেটাও না। আচ্ছা, কিছু কিছু রিসোর্টে এরকম করা হচ্ছে যে লোকাল অংশীদারিত্বে হয়তো দুই একজন, এটা খুবই কম, খুবই যারা কম হচ্ছে, হয়তো বা হ্যাঁ। খুবই সচেতন, বিশেষ Right, করে right. যারা এরকম পরিবেশ অথবা আদিবাসীদের অধিকারের ব্যাপারে খুবই সচেতন এবং তাদের মধ্যে active citizen, হ্যাঁ। খুবই, তারা এরকম দুই একটা ইনিশিয়েটিভ কিন্তু হয়েছে, অলরেডি হচ্ছে। হয়নি তা না, তো সেটা খুবই কম। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের ইনিশিয়েটিভের ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া উচিত। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেই কন্ডিশনটা হচ্ছে যে তোমার এই স্থাপনার ক্ষেত্রে অথবা এই ধরনের ইনিশিয়েটিভের ক্ষেত্রে এত পার্সেন্ট যে লোকাল কমিটি থেকে নিতে হবে, নিতে হবে, বা তাদের অংশীদারিত্ব তাদের থাকতে হবে অংশীদার এত থাকতে পার্সেন্ট। হবে, অথবা জয়েন্টলি যদি রাইট, করে, রাইট, রাইট। অথবা লোকাল কারো যদি জায়গা এটা করা হয়, ইনভেস্টমেন্ট যদি বাইরে হয়, তাদের সাথে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এরকম হতে হবে যে হ্যাঁ। অংশীদারত্বের ক্ষেত্রে তারা একটা ভালো ইয়ে পাবে সেই শর্তে। এবং এটা মানে যদিও খুবই এটাকে কি বলবো, জটিল, কিন্তু তারপরেও গভর্নমেন্ট যদি এই ধরনের উদ্যোগটা নেয়, বেসরকারি ভাবে এটা সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে লোকাল মানে তাদের অ্যাক্সেস, তাদের জবে তাদের সুযোগ করা, তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ হতে পারে আমার কাছে মনে হয়। আমি জাস্ট একটু যুক্ত করব, সেটা হলো যে ভাইয়া তো বললেনই পর্যটন রিলেটেড, আমি ওই একই কথাই বলবো যে পর্যটন রিলেটেড যখনই কথা আসে ইন্ডিজিনাসদের মধ্যে, যেমন আমরা যে ইন্ডিজিনাস ইউথ, আমাদের কনসার্নের জায়গাটা কোথায়? কনসার্নের জায়গাটা হচ্ছে পর্যটন যখন ওখানে হবে তখন আমাদের ভূমি বেদখল হচ্ছে কিনা, এটা আমাদের কনসার্নের জায়গা। ওখানে আমাদের পার্টিসিপেশন কেমন, ইন্ডিজিনাসদের পার্টিসিপেশন কেমন, এগুলো হচ্ছে আমাদের কনসার্নের জায়গা। যে পর্যটন রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যু শুনলেই হয়তো ওনারা মনে করবেন এটা বোধহয় ইন্ডিজিনাসরা পছন্দ করে না, আমাদেরকে পছন্দ করে না, এই ধরনের নানা ধরনের চিন্তা আসতে পারে, বাট ওইটা না। মূল জায়গাগুলোতে হচ্ছে এই যে যখন একটা বড় ধরনের রিসোর্ট বা পর্যটন হচ্ছে, কোনো না কোনো ভাবে ওখানকার মানুষজন উচ্ছেদের শিকার হওয়া। উচ্ছেদের শিকার হচ্ছে, অথবা তাদের জায়গা তারা হারিয়ে যাচ্ছে, তাদের এই চাষের জায়গা, চাষবাসের জায়গা তারা হারাচ্ছে। এই ধরনের একটা এক্সাম্পল কিন্তু গতবারে হয়েছিল, মানে কিরকম সেটা? 2021 সালের দিকে। আচ্ছা, ওই যে মেরিডিয়ান হোটেল, মেরিডিয়ান যে হোটেলের যে নাইথং পাহাড়ের ইস্যু, আচ্ছা, কি ছিল সেই ইস্যুটা? নাইথং পাহাড়ের ইস্যু, ওটা কত একর আমার ঠিক মনে নেই, বাট অনেক জায়গা, মেবি 10-20 একর্স এর মতো একটা অনেক জায়গা, বড় জায়গা, অনেক বড় জায়গা। উচ্ছেদ করে তারপর ওই হোটেল বানানোর কথা ছিল, তাই তো? জায়গাটা ম্রো কমিউনিটির ছিল, আচ্ছা, ওনারা ওখানে চাষাবাস করেন, ওখানে খান, কিন্তু ওই জায়গাটা হচ্ছে দখল করে মানে ওখানে একটা বড় ধরনের রিসোর্ট করার কথা ছিল। তো ওইটা কমিউনিটি মানুষরা, ইউথরা একটু ইনিশিয়েটিভ নিয়ে আন্দোলন করেছে, লং মার্চ করেছে, যার কারণে এখন এটা স্থগিত। এটা আমি মানে যেটুকু জানি যে এখন হ্যাঁ, স্থগিত। এটা আপাততই আছে, বাট শুধুমাত্র লোকাল যারা
কমিউনিটি তারা যে করেছে, একই সাথে সেন্ট্রালি ঢাকা থেকেও কিন্তু Central, অনেকে এটাকে সহযোগিতা করেছে অনেক এই করেছে, আন্দোলনের সাথে একত্র। আমরা কিন্তু শাহবাগে যে মানববন্ধন হয়েছিল সেখানে গিয়েছিলাম, বিভিন্ন আচ্ছা। প্রতিষ্ঠান গিয়েছে, হুম, হুম। এবং একই সাথে জাতিসংঘে এটার ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। চিঠি তো দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত মানে বাহ্যিকভাবে এবং যদি ভিতরের দিকে বলি, সব দিকের একটা প্রেশার থাকার কারণে আপাতত এটা আমার যতটুকু মনে হয় মানে এটা বন্ধ আছে। জি জি তো ওরকম একটা উদ্যোগ, মানে আসলে এটা লোকাল একটা পুরো কমিউনিটি, মানে মুরো কমিউনিটি ইয়ে ছিল, তাই না? যে একদম হুমকির একটা শিকার একটা ছিল না, হুমকির শিকার। মানে এবং একই এভাবে সাথে হতে থাকলে তো এবং এটা হারিয়ে যাবে এক হ্যাঁ, সময় হারিয়ে যাবে। কমিউনিটি। এটার সাথে আমি জাস্ট আমার সাথে যোগ করি যে আমরা যখন সাজেক যাই অথবা থানচির দিকে যাই, এরকম কিন্তু মানে যে রাস্তাটা হয়েছে, এগুলোতে কিন্তু একটা সময় কমিউনিটি ছিল। তারা আচ্ছা। কিন্তু আস্তে আস্তে ওখান থেকে উঠে যেতে হয়েছে আর কি। যেতে হয়েছে উঠে যেতে ওই রাস্তা তৈরি করার জন্য হোক আর আপনার ওটা যেতে হয়েছে। যার কারণে যেটা হয়েছে, সবচেয়ে বড় মানে ঝুঁকির যে জায়গাটা, সেটা আমি বলি, মানে যেটা আমার কাছে খুবই মনে হচ্ছে বলা উচিত, যে আমরা যে যাচ্ছি যে রাস্তা দিয়ে, এখন কমিউনিটি গুলো খুব রাস্তার পাশে চলে আসছে। পাশে চলে আসছে। অথচ ওরা কিন্তু ঠিক, ওরা যে মানে এই জায়গাটাতে ছিল তা না। আমরা হয়তো অনেকে মনে করতে পারি কমিউনিটি গুলোতে মানে রাস্তা পাশে কেন কেন আসছে? কিন্তু ওরা ওদের জায়গায় আছে, কিন্তু করতে করতে এসে রাস্তার পাশে চলে আসছে। বা হয়তো বা আরো রাস্তার হ্যাঁ। কাছাকাছি ছিল, বা এমন হয়তো রাস্তার ভিতরেই ছিল, তখন রাস্তা হয়তো হয়নি, হয়নি। তা এখন রাস্তার তারা জন্য যেহেতু হয়তো তাদেরকে সরে যেতে হয়েছে আর একটু তারা কাছে। যেহেতু রাস্তার পাশে আচ্ছা, চলে আচ্ছা। আসছে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে তাদের বাচ্চারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানে বাসা থেকে বের হলেই দ্রুতগামী যে বাস অথবা মানে আমরা মাইক্রো বলি অথবা যে চাঁদের কোনো গাড়ি, গাড়িগুলো, হ্যাঁ। চাঁদের গাড়ি, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা আমি থানচিতে দেখেছি, সাজেকে তো হচ্ছেই। আর থানচিতে আমি অনেকের সাথে, লোকাল কমিটির সাথে কথা বলেছি, তারাও বললো যে ওই ওই তথ্য কিন্তু আমরা হয়তো অনেক নিউজে একটা শুনি যে ওরকম বান্দরবনে একজন মারা গেছে অথবা, এবং সবচেয়ে বড় যে ঝুঁকিতে আছে তারা পুরো কমিউনিটি, তাই না? তো ওইটা আমাদের উচিত যে যেটা বললাম যে উচ্ছেদের ব্যাপারটা চিন্তা করে। আরেকটা জিনিস হয় ভাইয়া, যে আপনি জানেন যে অনেকের সময় টুরিস্টরা খাবার নিয়ে যায়, তো এরকম চাঁদের গাড়ি থেকে এরকম খাবার ফেলে, তখন অনেক সময় খাবার তুলতে গিয়েও কিন্তু অনেকে হ্যাঁ, ওইটাই। যেমন আমি সাজেকে যেটা আহত দেখেছি হয় যে বা বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। হুম। কেন? তাদেরকে মানে টুরিস্ট যারা যাচ্ছে তারা চকলেট দিবে, এরকম কিছু একটা। অথচ তাদের তো ওখানে দাঁড়িয়ে থাকার কথা না, স্কুলে যাওয়ার কথা এরকম বলা। রাইট, কিন্তু রাইট। যেহেতু তাদেরকে এই ধরনের মেসেজ কোনো না কোনো ভাবে হয়তো তাদেরকে দেওয়া হয়েছে যে এখানে গেলে তুমি চকলেট পাবা। ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা, তারা তো রাস্তা দাঁড়িয়ে মানে একটু ওয়েট করে যে এরকম দিচ্ছে। তো এটাতে কিন্তু আরো ঝুঁকিতে চলে যাচ্ছে তাদের। তো এই জিনিসগুলোকে কিভাবে মানে বন্ধ করা যায়, যেটা আমি বললাম যে ট্যুরিজম খুবই ভালো, কিন্তু লোকালি যদি আমরা এগুলো চিন্তা করি যে আমার মানে সাময়িক রিল্যাক্সের জন্য একটা কমিউনিটির বাচ্চারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, আমার একটু একদিন দুই দিন ভালো থাকার যে সাথে ওদের জীবন জীবিকা, ওদের অনেক কিছুর উপরে এটা ইম্প্যাক্ট হচ্ছে। তো ওই জিনিসগুলোকে অবশ্যই মানে চিন্তা করা, ট্যুরিজম অবশ্যই করা দরকার, কিন্তু সার্বিকভাবে সবগুলো জিনিসকে মাথায় রেখে তারপরে এটা করা, যাতে অন্য ক্ষতি না হয়, সেটাই, তার সেটাই। অধিকার ক্ষুণ্ণ না হয়, তার ভূমি বেদখল না হয়। এই জিনিসগুলোকে একটু চিন্তা করা উচিত। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে একটু সেনসিটিভ হওয়া। ওই এলাকায় আমি যখন যাচ্ছি, ওই এলাকার বিষয়ে একটু জানার চেষ্টা করা, যে আসলে তারা কিভাবে থাকছে, তাদের লাইভলিহুডটা কেমন, ওখানে আমি কোনো কন্ট্রিবিউট করতে না পারি যাতে আমি ঝামেলা না বাধাই ওখানে গিয়ে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে কয়েকবার আমি শুনেছি বিষয়গুলো, ইন্ডিজিনাসদের মধ্যে মেয়ে ছেলে ওনারা নদীতেও গোসল করে, ঝিরিতে গিয়ে গোসল আচ্ছা, করে রাইট, openly, রাইট, রাইট। তাই না? কারণ এটা তো তাদের কালচার, tradition এর মধ্যে। ট্র্যাডিশন, ট্রু। আমাদের কোনো সমস্যা ছিল না বিষয় নিয়ে। কিন্তু এখন যে টুরিস্টরা ওখানে যাচ্ছে, বাড়ছে, ওনারা অনেক ওটাই তো। সময় কোনো পারমিশন না নিয়ে, কোনো কিছু না নিয়ে ছবি তুলে ফেলেন নদীতে এর মধ্যে। এগুলো আমার মনে হয় যে কালচারকে না বুঝার কারণে তারা অন্য চোখে হয়তো দেখছে, অন্য মাইন্ডসেট নিয়ে ওটাকে মানে ওনারা ধারণ করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তুলে ধরার জন্য নিজেদের হয়তো ভিডিও তৈরি করবে বা ফটোস তৈরি করবে, এসব কারণে হতে পারে। তো অন্যান্য ইস্যুর পাশাপাশি কালচারালি সেন্সিটিভ হওয়াটা একটা আমাদের অবশ্যই। জরুরি। প্লাস হচ্ছে পরিবেশগত দিক দিয়ে, এই যে এখানকার যারাই আমরা যাচ্ছি ম্যাক্সিমামই তো এখানকার জিনিসই নিয়ে যায়, যে খাবারের প্যাকেট থেকে শুরু, প্লাস্টিক থেকে শুরু করে। ওখানকার লোকজন মানে খুবই ওনারা যে বুঝেন সায়েন্টিফিক্যালি যে প্লাস্টিক
খারাপ পরিবেশের জন্য এমনও না, বাট এখানকার যারা যায় ওনারা কিন্তু এই ইনিশিয়েটিভটা নিতে পারেন, যেহেতু ওখানে ওনারা যাচ্ছেন যে তো আমরাই ফেলছি এবং আমরাই ময়লা করছি জায়গাটাকে। True. তোমরা বোধহয় করেছে অনেক হ্যাঁ, কয়েকদিন হ্যাঁ। পর পরে মানে সমুদ্রের সামনে যে Right, right. এই ধরনের Camp- এগুলোকে হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার করা একটা উদ্যোগ ক্লিন আপ হয়। ক্যাম্পেইন হয় যে, হ্যাঁ, তো রাইট। এটা আমি জাস্ট ওনার সাথে যোগ করি যে এটা আসলে ওখানে মানে ওটা করারও তো দরকার হয় না যদি আমি সচেতন থাকি। True, মানে এটা true. একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে যেহেতু আমরা কোন স্থাপনা করি, রিসোর্ট করি, সে করতে গিয়ে হঠাৎ করে উনি যেটা বলেন যে একটা এলাকার পরিবেশ বুঝে ইয়ে করা। আমি ওই এলাকায় যদি বাড়ি ঘর সবগুলো একই ধরনের, আমি রিসোর্টটা একটু ওরকম পরিবেশ বান্ধব করি কিনা, অথবা Right, right. আদিবাসীদের তাদের কালচারের সাথে যায় এটা করি। আমি কালচারকে যদি, প্রমোট করে এরকম একটা কিছু করি। ওরকম একটা ইয়ের সামনে যদি একটা বড় বিল্ডিং তুলে ফেলি, হ্যাঁ, তাহলে তো এটার সাথে হচ্ছে না। না না, তো একদমই সেই তাই। জন্য ওইটাও করা উচিত স্থাপনা করার ক্ষেত্রে, তাই না? যে অবশ্যই, ওইখানকে অবশ্যই। দেখে পরিবেশ, তারপরে এমন একটা জায়গায় করা উচিত যেখান থেকে মূল কমিউনিটিতে একটু দূরে আছে, অথবা তাদের মানে এখানে আমি গান বাজনা করব অথবা ইয়ে করি যেটা ওদের পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা, এফেক্ট করে কিনা। তাদের কালচারের ক্ষতি হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে অবশ্যই চিন্তা করা উচিত। আমার মনে হয় এটা দুই পক্ষ থেকেও আবার কাজ করার সুযোগ আছে। যেরকম আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেরকম আমি শুনেছি যে যারা আদিবাসী কিন্তু লেটসে মানে হয়তো বান্দরবনে না, লেটসে খাগড়াছড়ির, হ্যাঁ, কিন্তু বান্দরবনে হয়তো ঘুরতে আসতে চায়, কিন্তু মানে থাকে না যে ওরা হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, বাঙালি ফ্রেন্ড আছে ওর, হয়তো ওরা একসাথে মিলে হয়তো ঘুরতে যাচ্ছে। তখন এরকম ক্ষেত্রে দেখা যায় যে মানে ওখানকার যারা আদিবাসী কমিউনিটি আছে তারা যদি কোনো আদিবাসীকে দেখেন যে বাঙালির সাথে মিলে একসাথে ঘুরতে আসছে ওরকম, তখন এটা অনেক বেশি নিরুৎসাহিত করে এবং এটা অনেক একসেপ্ট করা হয় না এবং অ্যালাউ করে না মোস্ট অফ দ্য কেসেস যে ওখানে যাওয়া যাবে না, হ্যাঁ, ওদের সাথে। এবং ওরা একটু ফিল করানো হয় বা কমিউনিটিকে বোঝানো হয় যে মেইন স্ট্রিম যে বাঙালি কমিউনিটি আছে তাদের সাথে মিশলে আসলে একটু এরকম হয় কি না, আমি এটাই জানতে চাই যে একটু কি আইসোলেট করে দেওয়া হয় কি না। ওটার কারণ আছে, এটা দীর্ঘদিনের, জি। এই যে মানে এগুলো তো একদিনে হয় নাই, আচ্ছা এটা হচ্ছে এক ধরনের অবিশ্বাস থেকে হচ্ছে, আচ্ছা, তাই তো? ঠিক না? আমি ওই সম্প্রীতিটা তৈরি হয়নি। Exactly, একটা অবশ্যই। অবিশ্বাসের মতো। রাইট। আজকে আমি আর উনি পাশাপাশি বসে কথা বলছি, আমরা কথা বলছি, কিন্তু ওইখানে এমন হয়তো পরিবেশ সৃষ্টি হয়েছে যেহেতু আদিবাসী মানে তাদের একটা দিক তাদের থেকে তো হচ্ছে- বিশ্বাসটা বিশ্বাসটা হচ্ছে দীর্ঘদিন তারা মানে বিভিন্ন ধরনের ক্ষেত্রে তারা স্ট্রাগল করেছে, তাই তো? সেটাই। তাদের অধিকার নিয়ে তারা এখনো তারা মেবি ল্যান্ড ইস্যুর থেকে তাদের ভূমি হচ্ছে। থেকে উচ্ছেদের একটা হ্যাঁ, আশঙ্কা থাকে। তারপর তাদের কালচারের যে ক্ষেত্রে আমরা বলছি, Right. আমাদের যে কালচার সেই কালচার তো এক না, তাদের একদমই ট্রেডিশনাল যে সিস্টেম, তাদের কিছু সিস্টেম আছে। তো ওই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে এগুলোতে তো কোনো না কোনো ভাবে এফেক্ট হয়েছে, তো যার কারণে একটা মানে আস্থাহীনতা অথবা অবিশ্বাস এই জিনিসগুলো কিন্তু গড়ে উঠেছে। এই কারণে তারা হয়তো বিশ্বাস করে, অথবা কোনো কারণে, সবাই হতো না, যারা হয়তো এখন ভালো শিক্ষিত অথবা যারা মেইন স্ট্রিমের সাথে মিশেছে তারা হয়তো কিন্তু আবার যারা এগুলো করে তাদেরকে আমি দোষ দিতে পারি না, কারণ তাদের কাছে ওই জিনিসটা কোনো না কোনো একটা মেসেজ মানে ঘটনা হ্যাঁ। থেকেই তো আসলে এই ধরনের বিশ্বাস এই জন্যই জন্ম নিয়েছে। আমাদের কিন্তু উচিত যে মানে ওই আমাদের আস্থাটা, তাদের আস্থা ফিরিয়ে দেওয়া, তাদের এটা আমাদের দায়িত্ব, নট তাদের দায়িত্ব যে সেটাই। তারা আমাদেরকে কতটুকু একসেপ্ট করলো। কারণ এই পরিস্থিতি আমি মনে করি আমরাই এটা আমাদের করেছি। দায়িত্ব। এই হ্যাঁ, পরিস্থিতিটা আমরাই করেছি, একদমই আমার তাই। কাছে মনে হচ্ছে এটা। তো আমি তাদেরকে মানে এটার জন্য ইয়ে করতে চাই না, আমার কথা হচ্ছে তাদের যে বিশ্বাস আমাদের প্রতি, তাদের আরো আস্থা, এগুলোতে করা উচিত, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি এটা আমার পক্ষে মনে করি। অবশ্যই অবশ্যই। লাথুয়া সিং, আপনার কি মনে হয় যে মানে এখানে আর কি কি করা উচিত বা কি করার সুযোগ আছে যাতে করে যে একটা সোশ্যাল রিলেশনশিপ বিল্ড হয় সবার সাথে? মানে আমরা যেন থাকে না জাতি, ধর্ম, বর্ণ, এই ভেদাভেদ গুলো ভুলে যে একটা পাহাড় এবং মানে সমতলের যে একটা সম্প্রীতি, না একটা মেলাবন্ধন, এই জিনিসগুলো আসলে তৈরি হতে আসলে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বা কি কি আসলে ওখানকার মানুষের চাহিদাগুলো কি, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে এই ধরনের উদ্যোগগুলো তৈরি হলে একসময় বাংলাদেশে এই এই ডিসক্রিমিনেশন গুলো থাকবে না, এই অনাস্থা থাকবে না, এই অবিশ্বাস থাকবে না, একটা একটা মিউচুয়াল রিলেশনশিপ তৈরি হবে। কি মনে হয় আসলে? আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার বিভিন্ন কারণ আছে, আচ্ছা। একদিনে তো না। হিস্ট্রিক্যালি অনেক কিছু হয়ে Right. আসছে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে, স্পেশালি যারা ওখানে টুরিস্ট হিসেবে যায়। আমরা কিন্তু ম্যাক্সিমামই শিক্ষিত, পড়াশোনা জানা। তো যাওয়ার আগে আমাদের হয়তো একটু কৌতূহল হতে হবে বিষয়টা নিয়ে, এলাকার ওই অঞ্চলের বিষয়টা নিয়ে, যে পলিটিক্যাল হিস্ট্রি আসলে কি, যাতে আমি ওখানে গিয়ে আশ্চর্য না হয়ে যায় কোনো ধরনের বিহেভিয়ার যদি আমি পাই ওখানে। আমি যদি ওই এলাকার সম্বন্ধে না জানি, ওই মানুষের কালচার সম্বন্ধে না জানি, তাহলে হচ্ছে ওখানে গেলে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাদের পোশাক পরা নিয়ে আমার
বিভিন্ন ধরনের কমেন্ট চলে আসতে পারে। তাদের আমি যখন কথা বলতে যাব, আমি হয়তো মানে এখানকার মানুষ হিসেবে আমি যদি নিজেকে কল্পনা করে বলি যে তারা যেভাবে তাদের কালচার, তারা যেভাবে বিশ্বাস করে, মানুষের সাথে যেভাবে ইন্টারেক্ট করে, আমি ওইভাবে না করে অন্যভাবে আমি এখানে যেভাবে করছি সেভাবে করলাম, তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। তো আমার মনে হয় প্রথমত আমাদের যেটা দরকার যে ওইখানকার হিস্ট্রি, ওইখানকার কালচার সম্পর্কে জানা, কেন যে একটা জিনিস হয়েছে কেন হয়েছে সে সম্পর্কে একটু ভালো করে খুঁটিয়ে দেখা। এইভাবে করে জানতে থাকি তাহলে আমার মনে হয় আস্তে ধীরে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে দূর হবে। আমি যদি না জানি তাহলে আমার অ্যাকশনস গুলো ওইভাবে হবে, আর আমি যদি জানি তাহলে আমার অ্যাকশনস হয়তো তাদের সাথে যায় এমন ধরনের অ্যাকশনস হবে। আমি মানে এক্সাম্পল দিয়ে বললাম না যে বিষয়টা হচ্ছে এরকম। আমরা একটু মানে মানে হ্যাঁ। যদি মানে ভালো করে বুঝতেই চাই যে আসলে হ্যাঁ। মানে থাকে না যে কালচারাল হিস্ট্রি কেমন আসলে, মানে আমি আমার আমার জানার যদি সুযোগ নাই থাকে, আমি আসলে কি করে বুঝবো, বা এই 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 জানার জায়গাটা আসলে আমাদের জন্য কোথায় আসলে? জানার জায়গা মেইনলি আসলে চিটাং হিল ট্রেক্স নিয়ে অনেক ধরনের লেখালেখি আছে, হুম। অনেক ডকুমেন্টারি আছে। চিটাং হিল ট্রেক্স এর পলিটিক্যাল হিস্ট্রি, কালচার, বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারিও আছে, বই আছে। এগুলো পড়লে আমার মনে হয় মানে কিছুটা জানা যাবে। যদি আরো ভালো করে আমি জানতে চাই তাহলে ঢাকায় বসবাসরত আমাদের যে বিভিন্ন ইন্ডিজিনাস কমিউনিটিস রয়েছেন, যারা শিক্ষিত, এইসব বিষয় নিয়ে কাজ করছেন, ইন্ডিজিনাস নন অনেক গবেষণা করছে। গবেষণাও করছেন, ওনাদের সাথে এই যে আমরা যেমন আজকে আলোচনা করছি এইভাবে আলোচনার জায়গাগুলো তৈরি করতে হবে, আমাদের স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে উভয় পক্ষই বিভিন্ন ধরনের কথা বলতে আমি পারবে জাস্ট দাদার একসাথে। সাথে একটা যোগ করে এই প্রসঙ্গে আসছে যেহেতু মনে থাকতে, মানে সেটা হচ্ছে Sure. আমরা একটা সময় যেমন আদিবাসী দিবস অথবা আর এই ধরনের ইভেন্ট যখন হতো, বৈশাখীর সময়, তখন আমরা একটা কম্পিটিশন চালু করেছিলাম। মানে যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে তুমি যা জানো, একটা কম্পিটিশন মতো এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম একটা সময়। তো এতে করে হয় কি, মেন স্ট্রিমে যারা আছে তারা কিন্তু এটার উপর তাদের তো সেই জন্য পড়তে হবে, রাইট জানতে রাইট হবে। রাইট। হ্যাঁ, আমরা এটা ওপেন করে দিয়েছিলাম যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন সংস্কৃতি, এটা একটা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি এদের ইয়ে করাবে, লোকজন এটার জন্য তো গুগল করুক, আর, পড়াশোনা করুক, একটা বই কোনো না বের কোনো করুক, ভাবে তাদের তথ্য দিয়ে যাবে, অথবা নেবে। আদিবাসী বন্ধুদের সাথে কথা বলবে রাইট রাইট। যে এটা করা। আরেকটা হতে পারে যে কালচারাল বিনিময়, যেটা হচ্ছে যে এরকম যারা ইন্ডিজিনাস ঢাকাতেই কিন্তু অনেক আছে। মানে ঢাকাতে আমার জানা মতো 30-40টা অর্গানাইজেশন আছে এরকম। হ্যাঁ, আদিবাসী ইস্যু নিয়ে তারা কাজ করে, স্টুডেন্ট ফোরাম আছে তাদের, তারপরে আদিবাসীদের কালচারাল ফোরাম আছে, বিভিন্ন ধরনের ইয়ে, এবং সারা বছরেই কিন্তু বিভিন্ন ইভেন্ট গুলো হয়। হ্যাঁ, তো সো ওইসব গুলোতে যদি অংশগ্রহণ করা যায়, তাদের সাথে মেশা যায়, আমরা যদি কোনো অর্গানাইজেশন থেকে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারি, ওইটা নিয়ে একজনই কথা বললো, হ্যাঁ, দুজন কথা বললো, এই ধরনের যিনি আছেন। আরেকটা হলো ইনক্লুসিভ পার্টিসিপেশন। ভাই আমার কাছে এটাও জরুরি মনে হয় যে যারা মানে মেইন স্ট্রিম কমিউনিটিতে যখন আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম অর্গানাইজ করছি বা ডে এনিথিং, হ্যাঁ, ওখানে ইনক্লুশনটা জরুরি আর কি আমার কাছে মনে হয়। তখন তাদের ভয়েস গুলো কিন্তু আসবে এবং তখন কিন্তু আমরা জানতে পারবো সেখানকার কালচার, সেখানকার মানুষের জীবনযাত্রা, না মানে সমস্যাগুলো বা তাদের পছন্দ অপছন্দ গুলো, এগুলো জানার সুযোগ আছে। আরেকটা জিনিস আমি একটু বলি, এর চেয়েও আমার কাছে যেটা মনে হয় যে বেশি জরুরি যে মানুষ হিসেবে আমরা কতটা মানবিক। মানে নো ম্যাটার হোয়ার দ্য প্লেস ইজ, মানে এটা যদি বান্দরবন না হয়ে মানে ধরেন কক্সবাজার হয় বা লেটসে কুয়াকাটাও হয়, লেটসে আরেকটা সমতল জায়গা যেখানে বাঙালিরা বেশি থাকেন বা টুরিস্ট প্লেস, সেখানে গিয়েও তো আমি আসলে কারো পারমিশন ছাড়া ছবি তুলতে পারি না। না। তারা কারো পারমিশন ছাড়া মানে এবং ময়লা ফেলতে পারি না, না, বা কাউকে উচ্ছেদ করে দিয়ে সেখানেও আমি একটা রিসোর্ট করতে পারি না। আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে আমরা কতটা মানবিক, বা একজন মানে দেশের একজন সিটিজেন হিসেবে আমার মনে হয় সিটিজেনশিপ ইন্ডেক্সে আমাদের অবস্থান অনেক তলানিতে। কারণ আমরা যে কিছু রুব্রিক্স দিয়ে যে আসলে একটা জাতি বা একটা দেশকে আসলে বলা হওয়া উচিত যে আসলে তারা কতটুকু উন্নতি করতে পারবে, এখন অনেক কিছু অনেক শিখিয়েও আসলে আমার মনে হয় অনেক কঠিন যদি আমি ভেতর থেকে যদি আমি অনুভব না করি যে আমার এই কাজটা অন্যায়, এটা আমি করবো না। সেটাই। তা মনে হয় যে এই জায়গাগুলো নিয়েও আসলে অনেক বেশি কাজের সুযোগ আছে। তেমন পর্যটন মানে তারা তো পর্যটনকে প্রমোট করছে, তারা কেন এটা মানে ইনক্লুড করছে না? Right. ঠিক আছে, তুমি যাবা, কিন্তু তুমি এই জিনিসগুলা আমরা এখন হয়তো কোথাও কোথাও হয়তো করছে যে আপনি জুড়ে সাউন্ড করবেন না, ওরকম করবেন না, কিন্তু এই কালচারাল যে ইয়েগুলো আছে, একজন হ্যাঁ। মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, এই জিনিসগুলো বেশি করে। শুধু এটা না, যারা এরকম ট্যুর প্ল্যান করে, বিভিন্ন ট্যুরিজম ইয়েগুলো যারা আছে,
বিভিন্ন গ্রুপ আছে, তাদের কিন্তু এগুলো বলা উচিত, বলা উচিত বেশি তুমি বেশি করে। হ্যাঁ বেশি করে বলছো, তুমি যাবা, তুমি যে কাজে যাচ্ছ ঠিক আছে, But বাট এতে করে কিন্তু ট্যুরের একটা অংশ অংশ হিসেবে হিসেবে, লেটস একটু ক্লিন আপ একটা clean up পার্ট কি? মানে থাকলো আমার বা তো ক্লিন আপের চেয়ে বেশি হচ্ছে মানে ময়লাই করা যাবে না। Right, right, ময়লা right. করলে ক্লিন আপের বিষয় আসতেছে। আসতেছে হ্যাঁ একদম এটাই মানে আমার হচ্ছে ক্লিন আপের কথা বললে বলবে যে আচ্ছা ময়লা করবো, করলাম, পরিষ্কার হয়ে আবার গেল। ক্লিন আপ হ্যাঁ, করলাম। কিন্তু ওইটা কথা হচ্ছে না, এখানে যে এরিয়া এত চমৎকার একটা জায়গা, বরঞ্চ মেসেজটা ওভাবে দিতে হবে। Exactly. এত চমৎকার জায়গা, আমার কোনো কারণে জায়গাটাকে আমি নষ্ট করতে চাই, মানে এই ধরনের মেসেজ দিতে হবে, ট্রু ট্রু। যাতে করে হচ্ছে মানুষ মানে যেভাবে ট্যুরিজমটাকে তারা ভিতরে লালন করে, এই জিনিসটাও তারা যাতে সেম ফিল করে যে এত চমৎকার একটা সবুজের মাঝে একটা ময়লা থাকলে কিরকম, তাহলে আমি তো নিশ্চয়ই সেই ময়লার কারণ হতে পারি না, মানে এই ধরনের মেসেজ যদি দেয় একদমই তাই। তাহলে হবে। আমার কাছে মনে হয় যে এগুলো প্রত্যেক মানে যারা ট্যুর প্ল্যান করে প্রত্যেককে ডেকে আলাদা করে এই জিনিসগুলো করা উচিত। এটা আচ্ছা। এটা খুবই আমি আরেকটা জিনিস বলবো যে এর সাথে কিন্তু ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে শিক্ষা। মানে আমরা যখনই কোয়ালিটি এডুকেশনের কথা বলি, এগুলোই তো কোয়ালিটি এডুকেশন, যে আমি আসলে মোরালি কতটুকু আসলে ডেভেলপ করলাম নিজেকে, তাই না? এবং এই এই এডুকেশনটা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমি আরেকটা জায়গায় একটু জানতে চাই যে আসলে সিএসটি তে এই মুহূর্তে আসলে মানে এই এডুকেশন সেক্টর আসলে মানে কি রকম চিত্র, মানে ওখানকার স্কুলের সংখ্যা প্রয়োজনের তুলনায় কি কম আছে কিনা, বা এখনো বা স্কুল প্রয়োজন যেরকম সেরকম স্কুল থাকলেও সেখানে রিসোর্স বলতে আমরা যা বুঝি যেরকম ভালো টিচার থাকা, এডুকেশন ম্যাটেরিয়াল থাকতে হয় না, সেই সেই ম্যাটেরিয়াল গুলো পর্যাপ্ত আছে কিনা, বা ট্রান্সপোর্টেশনের জায়গাটা কেমন, মানে আমি যদি স্কুল থাকলো কিন্তু ছেলেমেয়েরা যেতেই পারছে না, তো ওই চিত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং শিক্ষা যদি একটা মানে একটা জনগোষ্ঠীর জীবনে যদি সুন্দর করে যদি আমরা মানে পৌঁছাতে না পারি, আসলে সেই জনগোষ্ঠী অন্য সমস্যার সমাধান হলো শুধুমাত্র শিক্ষায় পিছিয়ে থাকার কারণে সে কিন্তু উন্নতি করতে পারবে না, বা মেইন স্ট্রিমের সাথে যে মেশার কথা বলছি সেটা হবে না। আচ্ছা, এইখানে আমি জাস্ট বলি প্লিজ। হ্যাঁ হ্যাঁ। প্রথমত হলো ওই যে ইনক্লুশনের জায়গায় কিছুক্ষণ আগে যে কথা আমরা বলছিলাম, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি মানে দূর করতে হলে প্রথমে পাঠ্য বইগুলোতে ভালো মতো ইন্ডিজিনাসদের কালচার, ইন্ডিজিনাসদের বিষয়ে সঠিক তথ্যগুলো ভালো মতো উপস্থাপন হওয়া দরকার। দেন এখন যে বইগুলোতে আছে সেখানে নানাভাবে কিন্তু উপস্থাপন করা বিতর্কিত আছে। ভাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা আচ্ছা। যে একটা বই আছে, কোন বইয়ে জানি, যে সাপ। আমাদের প্রধান খাবার সাপ, মদ এবং ভাত, মদ বা একটা সাপ অথবা এই ধরনের একটা মানে এই ধরনের কিন্তু আসলে তাই তাই তো না, এটা তো একদমই না। না, হ্যাঁ, অবশ্যই কিন্তু না। সেটা তো আসলে এত ন্যাশনাল কারিকুলাম এরকম জিনিসপত্র উঠে আসলে তো এটা ভুল মেসেজ যাচ্ছে সারা অবশ্যই দেশে। ভুল। ন্যাশনাল কারিকুলামই যদি মানে ন্যাশনালি যদি ওইভাবে দেখা হয় ইন্ডিজিনাস গ্রুপদেরকে, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়াটা স্বাভাবিক খুবই, যে বাইরের একদম তাই। মানুষদের। আর যদিও বা হ্যাঁ ভাইয়া বললেন যে ওখান থেকে নিউজ আসে, বাট এমন মানে আরো ভালো ভালো মানে রিসার্চ করা, ভালো মতো তথ্য উপাত্ত দিয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে মানে নিউজ হওয়া, এগুলা হচ্ছে না আর কি, এগুলো হওয়া দরকার আরো। এটা হলে এখানকার যারা চিটাং হিল ট্রাক্সের বাইরে ওনারা সঠিক ইনফরমেশন গুলো পাবেন। তো এডুকেশন নিয়ে আমি যদি বলি, আপনি যে কোয়েশ্চেন গুলো করলেন, প্রথমত হচ্ছে আমি নিজেই ওখানে পড়াশোনা করেছি। রাইট। থানচিতে আমি ক্লাস গ্রেড 2 পর্যন্ত পড়াশোনা করেছি। দেখা গেল যে ওখানে টিচার খুবই কম এবং এডুকেশনের বিভিন্ন লেভেলের চ্যালেঞ্জেস আর কি। একটা হলো আমাদের ম্যাক্সিমামে আমরা যারা ছিলাম ফার্স্ট জেনারেশন এডুকেশনে এসেছি, ফ্যামিলিতে যে সাপোর্ট, বাচ্চাকে শেখানোর মতো যে সাপোর্টটা আমাদের ছিল না। তো একমাত্র স্কুলই ভরসা ছিল, আর স্কুলও খুবই লো রিসোর্স হওয়ার কারণে আমরা ওইভাবে মানে শিক্ষাটা পেতাম না। রাইট। তো যার কারণে আমি থানচি থেকে যাই মনোঘরে, উনি তো মনোঘরে গিয়েছেন, তো রাঙ্গামাটির মনোঘর রেসিডেন্সিয়াল স্কুল, একটা আবাসিক স্কুলে আমি ওখানে পড়াশোনা করি, ওখানে বড় হই। ওইভাবে একদম ছোটবেলা থেকে আমি আবাসিক স্কুলে বড় হয়েছি। তো এবং পড়াশোনার সময় আমি যদি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, যে ম্যাক্সিমামই আমি পড়েছি একেবারে মুখস্থ করে, না বুঝে। কারণ আমার মনে হয়েছে যে এইখান থেকে বের হতে হলে, কারণ এমনি আমাদেরকে এডুকেটেড হতেই হবে, কারণ ডেভেলপমেন্টটা ওখানে যাচ্ছে। আগে তো মানে ওইভাবে ডেভেলপমেন্টটা ওইখানে পৌঁছায় নাই, যার কারণে এডুকেশনটা না থাকলে মানে তেমন সমস্যা ছিল না। মানে ট্রেডিশনালি যেভাবে আমরা বসবাস করতাম সেভাবে বসবাস করতে পারতাম। এখন তো ওখানে এই যে নানা ধরনের কমিউনিটিস যাচ্ছে। লাতফাচিং একটা প্রশ্ন করি একটু মাঝখানে, এই যে আপনি ছোটবেলার কথা যেহেতু বলছিলাম, একটা প্রশ্ন খুব মনে হচ্ছে যে আপনি ছোটবেলায় যে পড়েছেন, যাদের সাথে পড়েছেন, তারা কি সবাই পড়াশোনা শেষ মানে অ্যাটলিস্ট একটা মিনিমাম এডুকেশন ব্যাচেলর বা মাস্টার্স শেষ করা, বা মানে প্রাইমারি সবাই কি থেকে পেরেছে? যাদের তারা কি শেষ পর্যন্ত মানে এইটুকু আসছে কিনা? না, আপনি যে শেষ করেছেন
কতজন আসতে পেরেছে, কতজনের সাথে পড়েছেন একটু যদি বলেন। ইউনিভার্সিটিতে শুধু আমাদের ব্যাচের যদি বলি, ইউনিভার্সিটিতে আমরা কতিপয় 10 জন বা ম্যাক্সিমাম 15 জন প্রাইমারি স্কুল থেকে যাদের সাথে পড়েছেন। প্রাইমারি স্কুল থেকে যাদের সাথে পড়েছি। হ্যাঁ, ম্যাক্সিমামই আমরা তো ছিলাম প্রায় 100-150 জনের মতো। 150 জন থেকে 10 জন হয়তো ইউনিভার্সিটি হয়তো, পড়েছেন। কেউ কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি, কেউ কেউ প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় এভাবে করে আমরা পড়েছি। ডিপেন্ড করে সামর্থ্য হ্যাঁ, অনুযায়ী। সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, মানে সবাই যে স্কুলটা যে শেষ করতে পেরেছি, কারণ ওই স্কুলটা ছিল আমাদের একেবারে খুব অল্প খরচে পড়া যেত। আচ্ছা। শুরুতে তো আমাদের যে মান্থলি না বাৎসরিক 500 টাকা বা 1000 টাকা দিতে হবে খরচ ছিল খরচ। আবাসিক, কিন্তু আবাসিক খরচ ভাবে কম ছিল। খরচ কম ছিল। তো অন্য অন্য জায়গা থেকে সহযোগিতা পাওয়ার কারণে। হুম, তো এই ধরনের সহযোগিতা না পেলে ইন্ডিজিনাসরা আরো অনেক পিছিয়ে থাকতো আর কি। আচ্ছা। আমার ক্ষেত্রেও যে আমার নিজেরই একটা স্টোরি, সেটা হলো